ভোট ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যে। বিভিন্ন দলের তরফে প্রার্থী তালিকা প্রকাশের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। বিজেপি ইতিমধ্যে তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। সেই তালিকায় নন্দীগ্রাম আর ভবানীপুর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। আর নন্দীগ্রামের প্রার্থী ঘোষণা হতেই শান্তিপূর্ণ নির্বাচন করতে শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। সোমবার পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ইউনুস রিশিন ইসমাইল তিনি সাংবাদিক বৈঠক করেন এবং স্পষ্ট জানিয়ে দেন জেলায় স্বচ্ছ আর অবাধ ভোট করাতে বদ্ধপরিকর প্রশাসন। এদিন জেলা শাসকের বক্তব্য, সুষ্ঠু ও অবাধ ভোট করানোর লক্ষ্যে প্রত্যেকটা বিধানসভা পিছু একজন করে অবজারভার বা পর্যবেক্ষক থাকছেন। তারা দ্রুত জেলায় এসে রাজনৈতিক দল এবং প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন। আন্তঃরাজ্য এবং আন্তঃজেলার সীমান্তে নাকা চেকিং শুরু হয়েছে। প্রচারের খরচ এবং যারা প্রার্থী বা মানুষজন তাদের গতিবিধি এখন থেকেই নজরদারিতে রাখা হবে বা নজরদারির আওতায় চলে এসেছে। বর্তমানে বিচারাধীন ভোটারদের বাদ রেখেই বুথের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। জেলা শাসকের আশ্বাস, মনোনয়নপত্র জমার শেষ দিনের আগেই ৮০,০০০ বিচারাধীন ভোটারের তালিকা প্রকাশ করা হবে। প্রয়োজনে আরও বাড়ানো হবে অক্সিলারি বুথ। উল্লেখ্য, ২০২১ সালে হাই ভোল্টেজ নির্বাচনী লড়াই দেখেছিল এই নন্দীগ্রাম। ভোটের ময়দানে লড়াইতে মুখোমুখি হয়েছিলেন মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারী। আর ফলাফল কি হয়েছিল? ফলাফলটা প্রত্যেকেরই জানা। ভোটে জয়ী হন শুভেন্দু অধিকারী। এবারেও সেই নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। অতীতে এই নন্দীগ্রামে নির্বাচনী বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াতে দেখা গেছে। এবার এখন দেখার যে এই ভোটে শেষ পর্যন্ত নন্দীগ্রাম ঠিক কতটা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পারে। একবার জেলা শাসক ইউনুস রিশিন ইসমাইল তার বক্তব্যটা শুনে নিন। কাল থেকে আমি অলরেডি বললাম এমসিসি লাগু হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট। তার থেকে আমাদের বিভিন্ন এসিতে এফএসটি তার মানে ফ্লাইং স্কোয়াড টিম, তার সঙ্গে এসএসটি স্ট্যাটিক সার্ভেলেন্স টিম, এই দুটো টিম কাজ শুরু হয়েছে। এফএসটির কাজ হচ্ছে অলরেডি এর আগের তিনটে ইলেকশন হয়েছিল। সিভিজিল বলে একটা পোর্টাল আছে যার মাধ্যমে যা কোনো লোক এমসিসি ভায়োলেশনে কমপ্লেন দিতে পারবে। ওই কমপ্লেনের উপরে ইমিডিয়েট অ্যাকশন নেওয়ার কাজ হচ্ছে এফএসটি বা ফ্লাইং স্কোয়াড টিমের কাজ। তো ওইভাবে তিনটে শিফটে তিনটে টিম করে আমরা গঠন করেছি। ওরা 24/7 প্রত্যেকটা এসিতে কাজ করবে। ওই টিমে সিভিল ম্যাজিস্ট্রেট থাকবে, তার সঙ্গে পুলিশ রিপ্রেজেন্টেটিভ থাকবে। স্ট্যাটিক সার্ভেলেন্স টিম আমাদের বিভিন্ন নাকা পয়েন্টগুলো আছে প্রত্যেকটা এসি আর ডিস্ট্রিক্ট আর স্টেট বাউন্ডারিতে। ওই নাকা পয়েন্টগুলোতে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম থাকবে আর ওই পয়েন্টগুলোতে সিসিটিভি কভারেজও থাকবে। আর যখনই এফএসটি টিম কোনো চেকিং করলো বা কিছু সিজার করবে তখন অবশ্য তার ভিডিও রেকর্ডিংটা হবে। এই ছাড়া এনফোর্সমেন্টের জন্য বিভিন্ন এজেন্সি যা আছে স্টেট এবং সেন্টার, ওদের সাথে আমরা মিটিং করলাম অলরেডি। তার মধ্যে স্টেট ডিপার্টমেন্ট হয়ে পুলিশ, এক্সাইজ, স্টেট জিএসটি ছিল, আর সেন্টার থেকে সেন্ট্রাল এক্সাইজ, ইনকাম ট্যাক্স, কোস্টগার্ড, এদের টিমও ওই মিটিংয়ে ছিল। আমাদের এক্সপেন্ডিচার মনিটরিং কাজের মধ্যেও এই টিমও যুক্ত থাকবে। এই পুরো টিম একটা সিঙ্গেল গ্রুপ হিসাবে কাজ করবে। যাদের এন থেকে অ্যাকশন হবে, যেখানে অন্য টিমের যা সহযোগিতা দরকার আছে ওরা দেবে। এবার অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সবার পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে বা পুরো জেলাবাসীর ক্ষেত্রে এই অনুরোধ, এমসিসি লাগু হয়েছে এই জিনিসটা অলরেডি কালকে থেকে সবাই জেনে গেছে। প্রত্যেকটা প্রোগ্রাম, প্রত্যেকটা ক্যাম্পেইনিং এমসিসিকে বুঝায় রাখার জন্য হয়। এই অ্যাপিলটা আমরা সবার কাছে রাখছি। যদি কোনো এমসিসি রিলেটেড কোনো ডাউট থাকে, ক্লারিফিকেশন দরকার হয়, তাহলে আমাদের কন্ট্রোল রুম কাজ করছে, ইলেকশন সেকশন কাজ করছে, ব্লকে আরও টিম কাজ করছে। ওদের কাছ থেকে ওই ক্লারিফিকেশনগুলো কনসার্ন প্রসপেক্টিভ ক্যান্ডিডেট, পলিটিক্যাল পার্টি বা যা কোনো ইন্টারেস্টেড লোক নিতেই পারে। এই ছাড়া জেলা এবং সাব ডিভিশনে 24/7 কন্ট্রোল রুম থাকবে, যেখানে ইলেকশন বা এমসিসি রিলেটেড যাবতীয় কমপ্লেনগুলো আছে এটা নিয়ে আমরা রেজিস্টার করব। আর ইলেকশন কমিশনের যা নির্ধারিত টাইমলাইন আছে তার মধ্যে আমরা এই পার্টিকুলার কমপ্লেনগুলোকে
নিষ্পত্তি করব। ইলেকশন কমিশনের নতুন ইনস্ট্রাকশন অনুযায়ী 18 তারিখ 11টার মধ্যে যত অবজারভারদের পোস্টিং হয়েছে ওরা আমাদের কাছে যা ইনফরমেশনগুলো আছে ওই অনুযায়ী আমাদের প্রত্যেকটা এসির পিছনে একজন জেনারেল অফিসার হু উইল বি এ সিনিয়র আইএএস অফিসার ইজ পোস্টেড। ওরা কাল পরশুর মধ্যে বা 18 তারিখ 11টার মধ্যে জেলাতে চলে আসবে। তারপরে প্রথমে আমাদের সাথে মিটিং করবে, তারপরে দে উইল বি ডুইং মিটিং পলিটিক্যাল পার্টির সঙ্গে, তারপরে ওরা বসবে। ওরা প্রথমবার কাল 18 তারিখে আসার পরে 7 দিন 25 তারিখ অব্দি এখানে থাকবে, তারপর দে উইল গো ব্যাক। পরে আবার আসবে অন ডেট অফ নোটিফিকেশন অথবা নমিনেশনের শুরুয়াত দিন 30 তারিখে ওরা আবার আসবে, তারপরে ওরা টানা কাউন্টিং অব্দি থাকবে। তো এটাই হচ্ছে ওদের নির্দেশিকা। তো রাজ ওদেরকে জন্য যে সমস্ত ব্যবস্থাগুলো আমরা অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে এখানে করা আছে, কাল পরশুর মধ্যে ওরাও চলে আসবে, ইলেকশনের পুরো প্রক্রিয়াটা ওইভাবে শুরু করবে। এই ইলেকশন প্রসেসের জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়েছি, এখানে কোনো অসুবিধা না করে ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড মরাল ইলেকশন করতে পারবো বলে আমরা আশা রাখছি। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যে এবার 2 দফায় নির্বাচন হচ্ছে। আর 4 মে ভোটের ফল প্রকাশ। বিভিন্ন দল তাদের প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে। বামেরা তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে এবং সেই প্রার্থী তালিকাতে দেখা যাচ্ছে যে অনেক নতুন মুখ তারা জায়গা পেয়েছে। বিজেপিও তাদের প্রথম দফার প্রার্থী তালিকা গতকাল ঘোষণা করে দিয়েছে। আর সেই প্রার্থী তালিকা ঘোষণার পরেই কিন্তু একেবারে আলোচনায় উঠে এসেছে একটি নাম, শুভেন্দু অধিকারী। কারণ শুভেন্দু অধিকারীকে 2টো কেন্দ্র থেকে বিজেপি এবারে প্রার্থী করেছে। এক হচ্ছে নন্দীগ্রাম আর 2 হচ্ছে ভবানীপুর। নন্দীগ্রামকে শুভেন্দু অধিকারী নিজের হাতে তালুর মতো চেনেন। এই নন্দীগ্রামেই শুভেন্দু অধিকারী কিন্তু মমতা ব্যানার্জিকে হারিয়েছিলেন। আর বিভিন্ন বক্তব্যে তিনি সেটা নিয়ে বারবার মমতা ব্যানার্জিকে খোঁটাও দেন যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন মমতা ব্যানার্জি। সেই নন্দীগ্রামেই আবারও প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু নন্দীগ্রামে যাতে ভোটকে ঘিরে আগেরবার বা এর আগেও আমরা দেখেছি বিভিন্ন ভোটে বারবার হিংসার ঘটনার জন্য নন্দীগ্রাম কিন্তু খবরের শিরোনামে উঠে এসেছে। এবার যাতে সেই ধরনের ঘটনা না ঘটে তার জন্য বিভিন্নভাবে প্রস্তুত রয়েছে প্রশাসন। বিভিন্নভাবে কিন্তু নাকা চেকিং চলছে। পাশাপাশি প্রার্থীদের ওপরেও যেমন নজরদারি চলছে, এমনকি যারা কিন্তু প্রার্থী নন অর্থাৎ যারা সেখানকার সাধারণ বাসিন্দা তাদের ওপরেও নজরদারি চলছে। কারণ আপনারা জানেন যে ভোট যত এগিয়ে আসে ততই কিন্তু রাজ্যে হিংসার ঘটনা, বেআইনি অস্ত্র যাতে প্রবেশ করতে না পারে তার জন্য কিন্তু প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে হয়। তাই প্রশাসন সজাগ দৃষ্টি রেখে হচ্ছে। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।